ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমেই যে আলোচনাটি আনতে চাই যে ইতিমধ্যেই অষ্টম দিনে গড়িয়েছে হামলা পাল্টা হামলার বিষয়টি। সেক্ষেত্রে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে রাখার কৌশল নিয়েছে ইরান, এবং ইরান যদি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আক্রমণ করতে সক্ষম হয় তাহলে আসলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আসলে কেমন প্রভাবিত হতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে ইরান আসলে যুদ্ধটা এখন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ হলো যে ডিপ্লোমেসি এখন ডেডলক হয়ে গিয়েছে এবং উভয় পক্ষ এখন ডু অর ডাই অবস্থায় চলে গিয়েছে। এই মুহূর্তে ইরানের জন্য যেটা প্রয়োজন, ইরানের ফার্স্ট কলামের বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। যে লিডারশিপ ছিল তারা নিহত হয়েছেন এবং সেকেন্ড থার্ড এবং ফোর্থ রেডি আছে। এই মুহূর্তে ইরানের জন্য যেটা দরকার যে অল্প খরচ করে বেশি ক্ষতি করা, অর্থাৎ ইসরায়েলের যে রিজার্ভ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তের যে রিজার্ভ, মানে অস্ত্রের যে রিজার্ভ যেটা পাইল আপ করা হয়েছে যুদ্ধকে কেন্দ্র করে, সেটিকে নিঃশেষ করে দেয়া। এবং সেটা যদি করা সম্ভব হয় তাহলে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হবে। এই জন্য মানে ইরান যেটা চেষ্টা করছে যে ইসরায়েল, মূলত ইসরায়েলকে মানে চাপে ফেলার জন্য। তো এটি হয়তো বা সম্ভব হতে পারে যদি আমরা যেটা ইতিমধ্যে যেটা জেনেছি যে রাশিয়া যে গোয়েন্দা তৎপরতা সহযোগিতা দিচ্ছে, যদি রাশিয়া এবং চীন যদি গোয়েন্দা সহায়তাটা দেয় তাহলে হয়তো বা এটা সম্ভব হবে। কারণ হচ্ছে যে ইরানের যে ব্যালিস্টিক মিসাইল গুলো আছে সেগুলো আহ, এই মুহূর্তে আমরা বলতে পারি যে এখনো বলা হয়েছে যে তার যে অরিজিনাল যেটাকে বলে যে আরো শক্তিশালী মিসাইল গুলো সেগুলো এখনো ইরান বের করেনি। অর্থাৎ এটা একটা স্ট্র্যাটেজি যে কম খরচের মিসাইল গুলো দিয়ে বেশি মাত্রার ইন্টারসেপ্টর গুলোকে বিজি রেখে তাদের ইন্টারসেপ্টর গুলোকে মানে নিঃশেষ করে দেয়। ফলে তারপর যখন ইরান তার প্রকৃত আরো শক্তিশালী মিসাইল দিয়ে আক্রমণ করবে সেগুলো হয়তো অনেক ডেভাস্টেটিং হবে আর কি। এই কৌশলটা নিয়েছে এবং আমার মনে হয় যে যেহেতু যুদ্ধটা অষ্টম দিনে গড়িয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এবং জেনেছেন যে ইতিমধ্যে প্রায় 3,000 বার আক্রমণ হয়েছে ইরানের পরে, এবং প্রায় 7,000-এর মতো বিভিন্ন ইউনিটে আক্রমণ করেছে এবং সেটা সিভিলিয়ান এলাকা পর্যন্ত মানে আক্রমণ করেছে। এবং ইউএসএ এবং ইসরায়েল এই যে সিভিলিয়ান এলাকাগুলোতেও যে আক্রমণ করছে, এইটা কিন্তু নির্দেশ করে যে তারা একটু বেসামাল হয়ে গিয়েছে। কারণ তারা হয়তো টার্গেটেড জায়গাগুলো আক্রমণ করেও যখন দেখছে যে ইরানের ডিফেন্সকে কলাপস করা যাচ্ছে না, তখনই কিন্তু এটা করছে। এখন সেই ক্ষেত্রে ইরানের এই কৌশলটা আমি মনে করি সঠিক, যে যে কোনো মূল্যে ইসরায়েলকে চাপে ফেলা। ইসরায়েলকে চাপে ফেলতে পারলে, যেমন এর আগে আমরা দেখেছি যে 12 দিনের যুদ্ধে যখন ইসরায়েলের ল্যাবরেটরিটা ধ্বংস হয়ে গেল এবং বড় বড় কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হলো, তখনই কিন্তু তারা চাপে পড়ে এটা করলো। এবং ইসরায়েলের আয়রন ডোম কিন্তু ইতোমধ্যেই তাদের যেভাবে বলেছিল যেটা অজেয়, সেই অবস্থান কিন্তু হারিয়েছে। সুতরাং আমার মনে হয় যে ইরানের স্ট্র্যাটেজি ঠিক আছে এই জায়গায়। যে আরেকটি বিষয় হচ্ছে, ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনায় বড় ধরনের বোমা হামলার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এটি যদি আসলে সফল হতে হয় বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা যায় তাহলে আসলে এর প্রভাব কি হতে পারে? না, এটার প্রভাব তো বোঝা যাচ্ছে যে ইরানের তো মূল শক্তি হচ্ছে ড্রোন এবং মিসাইল, এই দুটো। কারণ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং তার যে গ্রাউন্ড ফোর্স সেটা তো কাজ করতে পারবে না, এবং তার নেভিকেও ত্রিপল করে ফেলা হয়েছে। আর সবচেয়ে বড় যে সমস্যা, ইরান তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না। যে কোনো যুদ্ধে একটা রাষ্ট্রের জয়লাভ করা বা টিকে থাকার একটা অন্যতম শর্ত হলো যে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো তাকে কিভাবে সহযোগিতা করে। এই ক্ষেত্রে আসার কথা যে সৌদি আরাবিয়া তাকে বলেছে যে সৌদি আরাবিয়ার যে ভূমি সেটা ব্যবহার করতে দেবে না ইরানকে আক্রমণ করার জন্য। কিন্তু এটা তো হলো একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা সৌদি আরবের জন্য, কিন্তু ইরানের জন্য তো সেটা সাপোর্টই হচ্ছে না। তো এই জন্য ইরানের, এখন আমরা জানি না যে ইরান কতটুকু মানে কি সংখ্যক মিসাইল সংগ্রহে লিখেছে। তবে আমার যেটা মনে হয় যে ইরানের যেহেতু প্রাকৃতিক আপনি যদি জিওগ্রাফিক্যাল সিচুয়েশন ইরানের দেখেন যে ব্যাপক রকম জিগজ্যাগ ধরনের পাহাড় পর্বত এলাকায় পরিপূর্ণ মরুভূমি আছে। কাজে আমার মনে হয় যে আমাদের যেটা বিশ্লেষকরা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কও হয়তো বা সেইভাবে টার্গেট করতে পারে না যে মিসাইল গুলো কোথায় কোথায় লুকিয়ে রাখা হয়েছে।
এই জন্য হয়তো বা তারা ব্যাপক বিধ্বংসী মানে ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে, যেন এই ধ্বংসযজ্ঞের মাধ্যমে যেন ইরান চাপে পড়ে তার মিসাইল থাকুক আর না থাকুক যেন সারেন্ডারের দিকে যায়, এইটা তারা করছে। তবে আমার মনে হয় না যে এটা সম্ভব হবে। ইরানের যে ইতিমধ্যে যে স্ট্যান্ড, তারা ইরাক বা আফগানিস্তান বা অন্যদের মতো করে তারা করবে না, এবং তারা অবশ্যই সারেন্ডার করবে না, হয়তো ধ্বংস হয়ে যাবে, সারেন্ডার করবে না। ইরানের অতীত ইতিহাসও সেটা বলে, পারস্য সাম্রাজ্যের যে অতীত ইতিহাস, তারা অনেকবার হেরেছে ঠিকই, কিন্তু কখনোই তারা মাথা নত করেনি। তো এইখানে ইরানের মিসাইলটা হয়তোবা আমার মনে হয় যে এখনো কিছু রক্ষিত আছে, যেটা হয়তো কার্যকর ভাবে তারা যে সার্বিক যে পরিস্থিতি দেখা যাচ্ছে এবং কূটনৈতিক আলোচনার বিষয়ে অনেক আলোচনা এসছে, কিন্তু ট্রাম্প বলছেন যে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে তারা কোনো চুক্তি করবে না। একদিকে ইরান বলছে যে তারা কারো কাছে মাথা নত করবে না। সেক্ষেত্রে আসলে এই যে ধরনের কূটনৈতিক চাপ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান, সবকিছু মিলে আসলে পরিস্থিতি আসলে কি হতে পারে সামনের দিনগুলোতে? সামনের দিনগুলোর যে জিনিসটা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে যে ইরান কতদিন টিকে থাকতে পারবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটেছে, এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটলে যে জিনিসটা ঘটবে, রাশিয়া এখান থেকে বেনিফিটেড হবে। এবং রাশিয়া যদি বেনিফিটেড হয়, এবং চায়না কিন্তু এখানে এক ধরনের নিরপেক্ষতা অবলম্বন করছে, এবং এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি মানে লাভবান হচ্ছে কিন্তু চায়না এবং রাশিয়া। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে কার্যকরী ভাবে তার সাফল্য আনতে না পারে, যেভাবে ইরাক বা আফগানিস্তানে তারা যেভাবে মানে মিলিটারিলি সফল হয়েছিল, এখানে যদি এটা ব্যর্থ হয়, তাহলে এখানে কিন্তু গ্লোবাল পলিটিক্স এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হেজিমনি প্লেস, সেখান থেকে ডিসপ্লেস হয়ে যাবে। এটা একটা বড় জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে গ্লোবাল সাউথের কান্ট্রিগুলো, বিশেষ করে বাংলাদেশ এবং ছোট ছোট দেশগুলো। কারণ জ্বালানি তেলের বা গ্যাসের মূল্য যদি বৃদ্ধি ঘটে, তাহলে এই সমস্ত দেশের অর্থনীতি ব্যাপকভাবে চাপে পড়বে, তারা ঋণগ্রস্ত হয়ে যাবে আলটিমেটলি। আর সৌদি আরবিয়া এবং আরব কান্ট্রিগুলো যারা আছে, তারা তো আসলে সারপ্লাস ইকোনমিতে আছে, তাদের খুব একটা সমস্যা হয়তো হবে না, কিন্তু গ্লোবাল সাউথের কান্ট্রিগুলো সমস্যা হবে। আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নির্ভর করছে যে যুদ্ধটা কতদিন রান করবে। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব হারাবে। আর তৃতীয় বিশ্বের দেশগুলো যারা আছে, তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিক ভাবে। আর এইদিকে চায়নার উত্থান ঘটবে, এবং রাশিয়া হয়তো বা ব্যালেন্স করে নিতে পারবে আর কি। এই হবে আপাতত এই মুহূর্তে গ্লোবাল পলিটিক্সটা এরকম মনে হচ্ছে। কিন্তু সক্ষমতার জায়গাটা নিয়ে আলোচনা হচ্ছে যে ইতিমধ্যে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ আসলে আমেরিকার প্রেক্ষাপট বা ইসরায়েলের প্রেক্ষাপট বা ইরানের প্রেক্ষাপট থেকে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সার্বিক সক্ষমতা আসলে রয়েছে কিনা, এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি থাকবে? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার অস্ত্র উৎপাদন 4 গুণ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। এটা কিন্তু আপনারা খেয়াল করেছেন। এটা নির্দেশ করে যে তারা যে এক্সপেকটেশন থেকে যুদ্ধটা শুরু করেছিল, ইতিমধ্যে সেই এক্সপেকটেশন অনুযায়ী তারা কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারেনি। এবং তারা মনে করেছিল যে ইরানের যে নেতৃত্ব, তাকে মানে প্রথম সারির নেতৃত্বকে ধ্বংস করতে পারলেই তারা হয়তো পরাজিত করতে পারবে। এখন সক্ষমতার বিষয়টা আমরা তো দেখলাম যে ইরান 8ম দিন পর্যন্ত যুদ্ধ গড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অজেয় একটা শক্তির বিরুদ্ধে 8ম দিন পর্যন্ত টিকে থাকাটাই কিন্তু প্রমাণ করে যে ইরানের যে বর্তমান স্ট্র্যাটেজি, তারা হয়তো আরো দীর্ঘদিন টিকে থাকবে, এটাই আমার মনে হয়। এবং তারা যদি দীর্ঘদিন টিকে থাকে, আমার যেটা হচ্ছে যে আস্তে আস্তে গালফ কান্ট্রি গুলো তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাপে পড়ে যে ইরানের বিরুদ্ধাচরণ করছে, সেখান থেকে তারা অনেকটা কিন্তু রিলিজ হবে। তখন প্রশ্ন আসবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন নিজেই নিজেকে নিরাপত্তা দিতে পারছে না, তখন তারা আমাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে। ফলে ডিপ্লোমেসিতে কিন্তু একটা নিউ ডাইমেনশন তখন শুরু হবে। যে জিনিসটা সাধারণত হয় যে শক্তিশালী কেউ যদি একবার বিপদে পড়ে যায়, তখন কিন্তু একটা আলটিমেটলি ব্যাপক একটা বিপর্যয় ঘটে। জি। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ব্যাপক অর্থ খরচ হয়েছে এই গত 8 দিনে। এর প্রভাব কিন্তু মার্কিন সিনেটে পড়েছে। এবং এমন হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো মধ্যবর্তী নির্বাচনে হেরে যেতে পারেন, বা সেখানে হয়তো রিপাবলিকানদের প্রতি একটা ধস নামতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ইন্টারনাল পলিটিক্সে। জি। এরকম ডাইমেনশন গুলো হতে পারে। জি, জনাব আব্দুল আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।